ইরানের সর্বোচ্চ নেতার উপর হামলা হলে সর্বাত্মক যুদ্ধের সূচনা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সিরিয়ার রাক্কায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ, কোণঠাসা কুর্দি যোদ্ধারা। ইরাকের প্রধান ঘাঁটি থেকে আমেরিকার সেনাদের প্রত্যাহার করে দেওয়া হলো। ওয়েস্ট ব্যাংকের আয়দা শরণার্থী শিবিরের একমাত্র ফুটবল মাঠটিও দখলে নিচ্ছে ইসরায়েলি বাহিনী, স্বপ্নভঙ্গ শিশু ফুটবলারদের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইরানের চলমান অস্থিরতার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি সতর্ক করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য হবে। 1979 সালের বিপ্লবের পর দেশটিতে এখন সবচেয়ে ভয়াবহ গণবিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকটের মুখে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে নিহতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার, যার মধ্যে 5 শতাধিক নিরাপত্তা কর্মীও রয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই অর্থনৈতিক দুর্দশার জন্য আমেরিকার অমানবিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যা বন্ধে বারবার হস্তক্ষেপের হুমকি দিলেও 800 বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে চূড়ান্ত পর্যায়ে লড়াইয়ে নেমেছে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ যোদ্ধারা। রবিবার রাক্কা প্রদেশের কেন্দ্রীয় শহরে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। ইতোমধ্যে সরকারের মিত্র আদিবাসী যোদ্ধারা রাক্কা শহরের প্রবেশ মুখে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে দেইর এজ জোর প্রদেশে দেশটির বৃহত্তম তেল ক্ষেত্র আল ওমর এবং গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র এখনও সরকারের নিয়ন্ত্রণে। সংকটকালে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে ফোন আলাপ করেছেন কুর্দি নেতা মাজলুম আবদি। আলেপ্পো মুক্ত হওয়ার পর সিরিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। রবিবার রাক্কা প্রদেশের কেন্দ্রীয় শহরে অভিযান শুরু করে সেনাবাহিনী। রাক্কার রাজধানী শহরের প্রধান প্রবেশ মুখে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে স্থানীয় কুর্দি বিরোধী উপজাতীয় মিত্রবাহিনী। দামাস্কাসের কেন্দ্রীয় সরকারের অনুগত বাহিনী এবং স্থানীয় আদিবাসী যোদ্ধারা এখন রাক্কা শহরের গভীরে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর স্নাইপার হামলার মধ্যেই চলছে যুদ্ধ। তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার দাবি প্রায় 400 এসডিএফ যোদ্ধা পক্ষত্যাগ করে সরকারি বাহিনীতে যোগ দিয়েছে। এছাড়া স্নাইপারের গুলিতে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। সরকারি বাহিনীর জোর অভিযানের মুখে এদিন প্রেসিডেন্ট আল শারার সাথে ফোনালাপ করেছেন এসডিএফ প্রধান মাজলুম আবদি। ফোনালাপে প্রেসিডেন্ট আল শারা দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন। অন্যদিকে মাজলুম আবদি তার বাহিনীর রাজনৈতিক ও সামরিক মর্যাদা রক্ষার নিশ্চয়তা চেয়েছেন। তবে এসডিএফ প্রধানের ফোনালাপের খবর সামনে এলেও সংঘর্ষ থামেনি এখনো। এর মধ্যে হাসাকা প্রদেশের কুর্দি কমান্ডার সিপান হামো ওয়াশিংটনকে আরো জোরালো পদক্ষেপ এবং ইসরায়েলকেও এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ইসরায়েল এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র এবং তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে। আমরা আশা করি সিরিয়ার অন্যান্য সংখ্যালঘুদের প্রতি তারা যে মনোভাব দেখিয়েছে, কুর্দিদের ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে। হাসাকার এই কুর্দি যোদ্ধার অভিযোগ, সিরিয়ায় গত 15 বছরে যে পরিমাণ রক্ত ঝরেছে তার দায়ভার পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে আমেরিকার। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সিরিয়ানদের রক্ত ঝরাতে দিচ্ছে। এদিকে ইরাকের এরিবল সফর শেষ করে দামাস্কাসে প্রেসিডেন্ট আল শারার সাথে বৈঠক করেছেন সিরিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত টম বারাক। এর আগে শনিবার এরিবলে এসডিএফ প্রধান মাসুম আবদি, ইরাকি কুর্দি নেতা মাসুদ বারজানি সহ এসডিএফ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন টম বারাক। সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি বাহিনী এসডিএফ এর মধ্যকার সংঘাত নিরসনের মধ্যস্থতার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে রাক্কার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর এবং ইউফ্রেটিস বাঁধের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এছাড়া রবিবার ভোরে দেইর এজ জোর প্রদেশের সিরিয়ার বৃহত্তম তেল ক্ষেত্র আল ওমর এবং কনকো ঘেঁষ ক্ষেত্রেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সরকার।
এসডিএফ এর আয়ের প্রধান উৎস হিসেবে তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর পতন তাদের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাক্কা থেকে কুর্দি যোদ্ধাদের পিছু হটা এবং প্রধান তেল ক্ষেত্রগুলোর দখল হাতছাড়া হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এক নতুন মোড়। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের সমর্থন পুষ্ট এসডিএফ আলোচনার টেবিলে নতি স্বীকার করে নাকি গৃহযুদ্ধ আরও দীর্ঘায়িত করে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে আমেরিকান সেনা প্রত্যাহার করা হয়েছে। শনিবার ইরাকি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারাল্লাহ ঘাঁটির নিরাপত্তা ও কার্যক্রম তদারকির দায়িত্ব বিভিন্ন ইউনিটের মধ্যে বন্টন করে দেন। 2024 সালের চুক্তি অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে এই ঘাঁটির সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও প্রতিবেশী সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ছোট একটি ইউনিট সেখানে অবস্থান করছিল। অবশেষে দেশটির পশ্চিমাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি থেকে সমস্ত ইউএস সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হলো। প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানিয়েছেন, বিদেশি সৈন্য প্রত্যাহারের ফলে এখন থেকে রাষ্ট্রীয় বাহিনীর বাইরে কারো হাতে অস্ত্র রাখার আর কোনো অজুহাত থাকবে না। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আইদা শরণার্থী শিবিরের একমাত্র ফুটবল মাঠটি ঘিরে আতঙ্ক আর অনিশ্চয়তায় দুলছে প্যালেস্টিনিয়ান শিশু কিশোররা। যেই মাঠে শিশুরা রঙিন স্বপ্ন বুনত, সেই একমাত্র ফুটবল মাঠটিও কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেনারা। নিরাপত্তার অজুহাতে দখলদার বাহিনীর দেয়া 7 দিনের আলটিমেটাম শেষে সোমবার ভোরেই হয়তো সেখানে চলবে বুলডোজার। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিবাদের মুখেও আশপাশে সেরা উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। অন্যদিকে আইনি লড়াইয়ের পাশাপাশি নিজেদের শেষ আশ্রয়টুকু রক্ষায় মাঠেই অবস্থান নিয়েছে শত শত শিশু ও ফুটবলার। ধুলো ওড়ানো এই সবুজ ঘাসের মাঠটি কেবল এক টুকরো জমি নয়, এটি আইদা শরণার্থী শিবিরের কয়েক হাজার শিশুর স্বস্তির নিঃশ্বাস নেওয়ার একমাত্র জায়গা। কিন্তু সেই শৈশবের হাসিতে এখন শ্বাস ফেলছে বুলডোজারের কালো ছায়া। নিরাপত্তা অজুহাতে ইসরায়েলি সেনাবাহিনী ওদ স্পোর্টস একাডেমির মাঠটি ভেঙে ফেলার চূড়ান্ত নির্দেশ জারির ফলে স্বপ্নভঙ্গের হতাশা ও আতঙ্ক এখানকার শিশুদের ঘিরে ধরেছে। এই ফুটবল মাঠটি আমাদের একমাত্র জায়গা, যেখানে আমরা আমাদের মনের দুঃখ খুলে থাকতে পারি, বন্ধুদের সাথে খেলতে পারি। বিশ্ববাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান। এই উচ্ছেদ ঠেকান। এই ছোট ক্যাম্প ছেড়ে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। যদি মাঠটি ভেঙে ফেলা হয়, তবে আমাদের স্বপ্ন আর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এই ক্যাম্পের ভেতরে আর কোনো খোলা জায়গা নেই। আমরা বিশ্বজুড়ে সবার সহযোগিতা চাই। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত 31 ডিসেম্বর যখন সারা বিশ্ব নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী মাঠের গেটে উচ্ছেদপত্র ঝুলিয়ে দিয়ে যায়। তাদের দাবি, এটি ইসরায়েলি সেপারেশন ওয়ালের কাছে হওয়ায় তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। মাঠের মালিকপক্ষ আইদা ইউথ সেন্টারকে সব অবকাঠামো ভাঙার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। তারা আমাদের 7 দিন সময় দিয়েছে এটি ভেঙে ফেলার জন্য, কিন্তু কোনো কারণ দেখায়নি। শুধু বলেছে এটি দেয়াল এবং ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ। আমি জানি না একটা ফুটবল মাঠ কিভাবে নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে। মাঠটি না থাকলে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কোথায় যাবেন, এমন আক্ষেপ জানান এই কর্মকর্তা। মাঠ ভাঙার আদেশ স্থগিত চেয়ে শনিবার ইসরায়েলি আদালতে আবেদন করা হলেও এখনো কোনো শুনানি হয়নি। অন্যদিকে নিজেদের শেষ আশ্রয়টুকু রক্ষায় মাঠেই অবস্থান নিয়েছে শত শত শিশু ও ফুটবলার। 2025 সালের শুরু থেকেই পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি উচ্ছেদ অভিযান তীব্র হয়েছে, যার ফলে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 32,000 মানুষ। হিউম্যান রাইটস ওয়াচ একে যুদ্ধাপরাধ বলে অভিহিত করলেও অভিযান থামছে না। প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি সহ বিভিন্ন সংস্থা। আইদা শিবিরের সরু গলি আর ধূসর দেয়ালের মাঝে এই মাঠটি ছিল শিশুদের রঙিন স্বপ্নের ক্যানভাস। কয়েকদিনের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে আইদা শিবিরের শিশুদের এই স্বপ্নের আঙিনা। নাহিদ জিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।